দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতেই আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। ইউরোপের দেশ পোল্যান্ড এবং বুলগেরিয়া হতে পারে বাংলাদেশের অন্যতম নতুন শ্রমবাজার। দেশ দুটির রেস্টুরেন্ট, কৃষি, আবাসন এবং আইটি সেক্টরে বাংলাদেশিদের রয়েছে ব্যাপক চাহিদা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও রয়েছে ভালো সুযোগ সুবিধা। তবে বাংলাদেশে দূতাবাস না থাকায় ভিসার জন্য পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম হওয়ায় ধীরে ধীরে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে পোল্যান্ডে। দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা 17,000-এর কিছু বেশি। বুলগেরিয়াতেও রয়েছে ব্যাপক সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন পোল্যান্ড থেকে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন পোল্যান্ডের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এবং বুলগেরিয়া থেকে ভিসা কনসালটেন্ট আকরাম হোসেন। শরীফ আহমেদ এবং আকরাম হোসেন দুজনকে স্বাগত জানাই। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। শুরুতেই আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। শরীফ আহমেদকে দিয়ে শুরু করি। বলা হচ্ছে পোল্যান্ডে জীবনযাত্রার ব্যয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম, এই কারণে বাংলাদেশিরা আগ্রহী হচ্ছেন, তাই কি? আসসালামু আলাইকুম জুয়েল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। শুরুতে আপনি যে প্রসঙ্গটা বলছেন যে ইউরোপের অন্যান্য দেশ থেকে পোল্যান্ডের খরচ একটু কম, কথাটা ঠিক। এই জন্য ইউরোপের বিভিন্ন অন্যান্য দেশের স্টুডেন্ট এবং অন্যান্য লোক কাজের জন্য পোল্যান্ডে আসে। এবং বাংলাদেশ, এশিয়ার অনেক দেশ থেকে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, অন্যান্য আমাদের এশিয়ার অনেক দেশ থেকে লোক এখানে কাজ করে এবং ব্যবসা বাণিজ্য করে। জি, এমনিতে কি ধরনের কাজের সুযোগটা বেশি এবং কোথায় কোথায় কাজ পাওয়া যায় মোটামুটি? পোল্যান্ডে আমরা যখন যদি শুরু করি প্রথম দিক থেকে, পোল্যান্ডে আপনার 2006-2007 থেকে শুরু হয় অ্যাকচুয়ালি বাংলাদেশিদের এখানে আসা স্টুডেন্ট হিসেবে। তো তখন থেকে বাংলাদেশিরা আপনার এখানে পার্ট টাইম কাজের জন্য বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গাতে কাজ করতো। তো সেই ক্ষেত্রে আগে তো তুর্কিশ রেস্টুরেন্ট ছিল এখানে, কেবাব সব। তো বাঙালিরা কাজের এই পড়াশোনার পাশাপাশি 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করতো আপনার তুর্কিশ রেস্টুরেন্টে। তো তখন থেকে আপনার শুরু হয় বাংলাদেশিরা আর কি এই দেশে কাজ আর কি শিখা। তো ওই দিক থেকে আজকে ওই যে রেস্টুরেন্টে আমরা আগে যারা কাজ করতাম, তুর্কিশ রেস্টুরেন্ট, আজকে বাংলাদেশিরা ওই রেস্টুরেন্টের পুরো বিজনেসটা বাংলাদেশিরা পোল্যান্ডের মধ্যে আপনার ক্যাপচার করে রেখেছে। মনে করেন যে এই পুরা তুর্কিশ রেস্টুরেন্ট, তুর্কিশ কেবাব, এই পুরা কেবাব সেক্টরটাই এখন বাংলাদেশিদের দখলে। আমাদের বাংলাদেশিরা পোল্যান্ডের এরকম কোন শহর নাই যেখানে একটা দুইটা তিনটা করে এই ধরনের রেস্টুরেন্ট করে না। তো রেস্টুরেন্টের কাজের পোল্যান্ডে প্রচুর চাহিদা, এবং যে কোনো বাঙালিরাই যদি পোল্যান্ডে আসে তো কোথাও যদি কাজ না পায়, বাঙালিদের এই রেস্টুরেন্টে কাজ তাদের আছে। জি, তো একদম এখানে পরিষ্কার। আমাদের একটা রেস্টুরেন্টের কাজের কথাতে আসবোই, পাশাপাশি অন্যান্য জায়গাগুলো আমি শুনতে চাইবো। আমি একটু আকরাম হোসেনের কাছ থেকে শুনতে চাই যে বুলগেরিয়াতে কি সুযোগ আছে। আমি জানি আপনি বুলগেরিয়া, রোমানিয়া এবং ইউকেতে এই ভিসা কনসালটেন্ট হিসেবে কাজ করেন। সে জায়গাটায় বুলগেরিয়াতে স্পেশালি কি ধরনের সুযোগ আছে, কোন কোন সেক্টরে বাংলাদেশিরা যেতে পারেন? আসসালামু আলাইকুম জুয়েল ভাই, শুভ সকাল। আমি থ্যাঙ্কস টু ডিবিসি, থ্যাঙ্কস টু ইউ যে আমাকে যে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য। জি আলহামদুলিল্লাহ, বুলগেরিয়াতে দেখা যায় যে আমাদের শ্রমবাজারটা খুব ভালোভাবেই ও জাগ্রত হয়ে উঠেছে।
কারণ অলরেডি আপনারা জানেন যে বুলগেরিয়া এবং রোমানিয়া সেনজেন জোনে ঢুকে গিয়েছে। কারণ আগে এটা ছিল হচ্ছে যে আপনার নন সেনজেন কান্ট্রি, ইউ বাট নন সেনজেন, বাট লাস্ট মান্থে দেখা যায় যে 31 মার্চ হচ্ছে যে আপনার বুলগেরিয়া এবং রোমানিয়া সেনজেনে জয়েন করেছে। সো এটা আমাদের হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা ইন্টারেস্টেড যে বুলগেরিয়াতে যাবে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট দুইটাই খুব সুন্দরভাবে ওরা হচ্ছে যে ওয়েলকাম করতেছে। আর বুলগেরিয়াতে স্পেশালি ওয়ার্ক পারমিটে যারা আসতেছে, আমার মনে হয় না যে ইউরোপে অন্য কোনো কান্ট্রিতে দেখা যায় যে অ্যাকোমোডেশনে এত সুন্দর একটা ফ্যাসিলিটি পাচ্ছে ওরা। কারণ দেখা যায় যে এয়ারপোর্ট থেকে কোম্পানি নিজে গিয়ে হচ্ছে যে তাদেরকে কোম্পানির ভেহিকেল দিয়ে রিসিভ করে নিয়ে আসতেছে। আফটার দ্যাট দেখা যায় যে আমরা যতজন আমাদের ওয়ার্কার গিয়েছে বাংলাদেশ থেকে, শুধু যে আমাদের কনসালটেন্সি থেকে বিষয়টা এরকম না, যে যেই কনসালটেন্সি থেকে যাক না কেন, যে কোনো মাধ্যমেই যাক না কেন, সবার কাছ থেকে আমরা দেখা যায় একটা ফিডব্যাক নিয়েছি, একটা ডকুমেন্টারি তৈরি করেছি আমাদের বুকারেস্টে বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতায়। তো দেখা যায় যে সবার কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পেয়েছি যে ওরা বাসস্থানটা খুব সুন্দরভাবে দিচ্ছে সবাইকে। আচ্ছা, এবং দেখা যায় যে কোন কোন সেক্টরে নিচ্ছেন বুলগেরিয়ায়? ওরা বুলগেরিয়াতে সবচেয়ে থেকে বেশি ওয়ার্কার যাচ্ছে আমাদের টেইলর্স ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে। ওদের দেখা যায় যে প্রায় লাস্ট ইয়ার ওরা ডিক্লেয়ার করেছে যে ওরা 31,000 ওয়ার্কার নিবে এশিয়া থেকে, যার মধ্যে আপনি জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের শ্রমবাজারে গার্মেন্টস ফ্যাক্টরিটা ওয়ার্ল্ডের মধ্যে দেখা যায় যে খুব ভালো একটা পজিশন ধরে রেখেছে। এর মধ্যে দেখা যায় যে পাকিস্তান এবং ভিয়েতনাম অলরেডি ব্ল্যাক লিস্টে, ওই কান্ট্রিগুলো থেকে কোনো ওয়ার্কার ওরা রিক্রুট করবে না। আচ্ছা, সেই জন্য আমাদের বাংলাদেশ হচ্ছে যে টপ লিস্টে। সেটা তাহলে খরচটা কি রকম পড়ে? খরচটা খুবই কম টু বি অনেস্ট। কারণ হচ্ছে যে এখন অনেকেই দেখা যায় যে সঠিক ইনফরমেশন না পাওয়ার কারণে, ভালো মাধ্যম না পাওয়ার কারণে অনেকে বিড়ম্বনায় পড়তেছে। কিন্তু ওখানে দেখা যায় যে 2-3 লাখ টাকার বেশি কখনোই খরচ হওয়ার কথা না বুলগেরিয়াতে। আমরা যেভাবে একদম যাওয়া পর্যন্ত, মানে যাওয়া পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, অনেক কম। সেক্ষেত্রে এই যে গার্মেন্টস ওয়ার্কার মানে যারা হচ্ছে গার্মেন্টসে মোটামুটি অভিজ্ঞ, তারাই তো যেতে পারবে, তাই তো? জি, ওরা দেখা যায় যে জমা দেওয়ার আগে আমাদের ওয়ার্কার থেকে শুধু চাচ্ছে যে তাদের কাজের ভিডিও, যে এভিডেন্স অফ দ্য প্রুফ, যে তারা দেখা যায় যে কাজটা জানে, সুইম অপারেটর, সেলাইয়ের কাজ জানে, এরকম ওয়ার্কার নিচ্ছে। এবং ওরা স্যালারি দিচ্ছে 900 থেকে 1000 ইউরো। 1000 ইউরো মানে হচ্ছে 1 লাখ টাকা, মানে সোয়া 1 লাখ টাকার মতো, তাই তো? ইউরো। জি, এবং অ্যাকোমোডেশনটা তারা ফ্রি করে দিতেছে। ইভেন দেখা যায় যে আমাদের ওয়ার্কাররা যখন হচ্ছে যে আমাদের পিপল যাচ্ছে ওখানে, তাদের খালি পকেটে গেলেই হবে। এটা এমন না যে ইউরোপে যাচ্ছে পকেটে করে এক্সট্রা কিছু টাকা নিয়ে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে রিসিভ করার পরে কোম্পানি তাদেরকে পুরো মাস চলার জন্য দেখা যায় একটা খরচের টাকাও তাদের কাছে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখান থেকে তো প্লেন ফেয়ারই 60-65 হাজার টাকা চলে যাওয়ার কথা, ওই 2-3 লাখ টাকার মধ্যে, আর বাকিটা হচ্ছে খরচ, এই তো? মানে সেটা কি সরাসরি যোগাযোগ করবে, নাকি এখানকার শ্রম মন্ত্রণালয়ের সাথে কোনো চুক্তি হয়েছে? বিষয়টা কি? না, ওরা অলরেডি দেখা যায় যে বিভিন্ন, এটা সিস্টেমটা হচ্ছে যে আগে আমাদের ম্যান পাওয়ার, এখন যেমন আমি থ্যাঙ্কস জানাবো আমাদের বাংলাদেশ দেখা যায় যে লেবার মিনিস্ট্রিতে এবং হচ্ছে যে আমাদের যে হাই কমিশনার আছে ওখানে। কারণ হচ্ছে যে আগে ছিল কি, যে ওখানে যে কোনো কোম্পানির ওনাররা, যাদের দেখা যায় যে কোম্পানির কোনো কর্মস্থল নাই, কিন্তু ওরা করতো কি ভিসা ভিত্তির জন্য বাংলাদেশ থেকে দেখা যায় যে কোনো চক্রের মাধ্যমে বলতো যে তাদের ওয়ার্ক পজিশন আছে 5টা, কিন্তু সে বলতো আমার লোক লাগবে 50 জন, এবং লোকগুলো ভিসা পাইতো। ওখানে যাওয়ার পরে ওরা দেখা যায় যে থাকার জায়গা নাই, কাজ পাচ্ছে না, তখন এরা দেখা যায় বিভিন্ন জায়গায় স্কিপ হয়ে যাচ্ছে। এখন যেটা হচ্ছে যে আমাদের নিউ লেবার মিনিস্টারের মধ্যে, আমরা যেমন লাস্টে মার্চের 4 তারিখ আমাদের লেবার মিনিস্টার নিউ যিনি আসছে রফিকুর সাহেব, ওনার সাথে আমরা আলোচনা করেছি, এবং আমাদের বুলগেরিয়ার প্রতিনিধিও এসেছে, ওনার সাথে প্রায় দীর্ঘ 1 ঘন্টা আলোচনা হয়েছে। ওনারা নতুন সিস্টেম করেছে যে বাংলাদেশ থেকে যখন কোনো ওয়ার্কার ভিসা পাবে ইউরোপের, স্পেশালি রোমানিয়া এবং বুলগেরিয়ার, তখন আমাদের দূতাবাসে দেখা যায় এখানে যখন ম্যান পাওয়ার কমপ্লিট করে তারা সাবমিট করবে, আমাদের হাই কমিশনে যাওয়ার পরে ফার্স্ট সিকিউরিটি অফিসারের কাজ হচ্ছে যে ওই কোম্পানিগুলোতে ইনভেস্টিগেশন করা। মানে ওটা ক্লিয়ারেন্সটা নিয়ে তারপরে হচ্ছে তাকে ফ্লাই করতে দিবে, একদম পরিষ্কার। আমি একটা বিরতি নিয়ে শরীফ আহমেদের কাছ থেকে সরাসরি শুনবো যে এই
যে সুযোগগুলো রোমানিয়া এবং কথা বুলগেরিয়ার কথা বলা হলো, সেই জায়গাটায় পোল্যান্ডে কি সুযোগটা আমরা পেতে পারি? বা আপনারা কি দেখেন ব্যবসায়ী হিসেবে নিশ্চয়ই আপনাদের লোক তো প্রয়োজনই হয়, তাই না? রেস্টুরেন্ট এত চালাবেন আপনারা, যাই চালান না কেন, সেই জায়গাটায় আমরা বাংলাদেশিরা কীভাবে যেতে পারে? সরাসরি যাবে নাকি সেনজেন ভিসা নিয়ে ঢুকতে পারবে? এই জায়গাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আপনার শরীফ আহমেদের কাছে। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ একবার সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন পোল্যান্ড থেকে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন পোল্যান্ডের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এবং বুলগেরিয়া থেকে ভিসা কনসালটেন্ট আকরাম হোসেন। দুজনকে আবারও স্বাগত। শরীফ আহমেদ, আপনাকে যেটা জানতে চেয়েছিলাম যে ধরেন আমি যেতে চাই পোল্যান্ডে, এখন একদম লেমেনের মতো, আমার একটু মোটামুটি পড়াশোনা আছে, আমি আপনার রেস্টুরেন্টে গিয়ে কাজ করতে চাই, তাহলে আমি প্রক্রিয়াটা কিভাবে যাব এবং কি সুযোগ আছে আমার? জি, ধন্যবাদ। পোল্যান্ডে অবশ্যই অনেক সুযোগ আছে লিগ্যালি পোল্যান্ডে আসার জন্য। আমরা যারা এখানে ব্যবসায়ী আছি, আমাদের এখানে আপনার ওয়ার্ক পারমিট প্রথমে আর কি যে কোনো কাজের উপরে স্কিল লোক ওয়ার্ক পারমিট বের করতে হয়। ওয়ার্ক পারমিট বের করলে তখন তাকে বাংলাদেশে, আসলে সবচেয়ে কষ্টজনক হলো সেটা যে আমাদের আসলে পোল্যান্ডের এম্বাসি নেই বাংলাদেশে, এবং লোকজন ওয়ার্ক পারমিট দিলে দেখা যায় যে তারা ইন্ডিয়ার যেতে হয় এম্বাসি ফেস করার জন্য। তো ইন্ডিয়াতে যাওয়া, ইন্ডিয়ান ভিসা নেওয়া তো বাংলাদেশের জন্য এখন প্রায় দুষ্করে প্রায় পাওয়া যায় না, ইন্ডিয়ান ভিসাই দেয় না। তো ইন্ডিয়ান ভিসা নিলে আবার দেখা যায় যে পোল্যান্ডের এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এটাও একটা আসলে মিলে না। তো দেখা যায় কেউ ইন্ডিয়ান ভিসা নিছে, অ্যাপয়েন্টমেন্টের ডেট পাচ্ছে না, তো তার ইন্ডিয়ান ভিসাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো পোল্যান্ডে অনেক লোক, অনেক ওয়ার্কার এখানে এসেছে, আমার কোম্পানিতেও অনেক ওয়ার্কার এসেছে এবং বিভিন্ন কোম্পানিতে এখানে ওয়ার্কার এসেছে। তো আগে জিনিসটা সহজ ছিল, তো এখন ইন্ডিয়াতে আমাদের যাওয়াটা এবং ওইখানে যে এই এই জিনিসটার কারণে বাংলাদেশের পোল্যান্ডের জন্য শ্রমবাজার কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। তো পোল্যান্ডে অনেক আপনার শ্রমিক এসেছিল, আপনার পোল্যান্ডে আপনার লাস্ট যে জিনিসটা খুবই প্রচুর শ্রমিক এসেছিল সেটা হলো ওয়েল্ডিং এর জন্য। আর এখনো বাংলাদেশিরা আসার পরে এখানে যেভাবে ওয়েল্ডিং এর কাজ করে, পলিশ কোম্পানিগুলা অনেক আসলে তাদের হয়েছে, কাজে সন্তুষ্ট হয়েছে, এবং তারা সচরাচর সবাইকে বলে যে তোদের কাছে কি কোনো ওয়েল্ডারের ওয়ার্কার আছে কিনা। আমার যেরকম আমার কাছে মাঝে মাঝে ফোন আসে যে ওয়েল্ডারের যদি কোনো ওয়ার্কার থাকে তাহলে দেওয়ার জন্য, যেহেতু আমি এত বছর ধরে এখানে মূল আছি। সমস্যাটা হয় যে আপনি হয়তো বললেন, তারপরে বাংলাদেশ থেকে তারপরে অ্যাপ্লাই করে তাকে যেতে হয় ইন্ডিয়াতে, দিল্লিতে গিয়ে তারপরে ভিসার জন্য দাঁড়াতে হয়, এই প্রক্রিয়ার মধ্যে একটা সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যেহেতু বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিচ্ছেন, সেক্ষেত্রে বাংলাদেশের বা পোলিশ গভর্নমেন্টের কাছে কোনো এরকম একটা আবেদন করার সুযোগ আছে কিনা যে এখানে একটা ভিসা সেন্টার করা, যেমন ভিএফএস এর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকগুলো দেশই তো এখান থেকে কালেক্ট করে পাসপোর্ট, তারপরে ইন্ডিয়াতে বা সিঙ্গাপুর থেকে ভিসা হয়ে আসে। হ্যাঁ, এরকম এটার জন্য আমরা আসলে এখানে আমাদের নতুন অ্যাম্বাসেডর আসার পর থেকে আমরা তাকে অবহিত করেছি, এবং আমরা এখানে ডেলিগেশন এবং বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী যখন জার্মানিতে গতবার এসেছিলেন তখন আমরা এই বিষয়ে অবহিত করেছি। তো আমরা সবসময় পোল্যান্ডের গভর্নমেন্টের কাছেও আমরা এখানে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে এবং নাগরিকদের পক্ষ থেকে আমরা লিখিত আকারে দিব। তো সবকিছুর পিছনে সেটা হলো যে আমাদের যে বাংলাদেশ ডিপ্লোমেসি, এম্বাসি বলেন বা যেটাই হোক, এদের এই বিষয়ে একটু সচেতন হওয়া উচিত আরো, এবং তাদের কাছে বারবার বলা উচিত যে আমাদের দেশে অন্তত একটা কনসুলার বা বিএফএস যার মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করা যেতে পারে। সেটা হলো যে আপনার দেখা যায় আগে আমাদের যখন ইজি ছিল বিএফএস এর ইভেন অ্যাপয়েন্টমেন্ট গুলা, আমাদের দিল্লিতে যেতে হতো না ওয়ার্কারদের, তো তারা কলকাতা পর্যন্ত গিয়ে এটা জমা দিতে পারতো এবং ভিসাও হইতো। একমাত্র আমরা শুধু বাংলাদেশিরা পোল্যান্ডের শ্রমবাজার থেকে বঞ্চিত হচ্ছি শুধু ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। আমরা
বাংলাদেশি শুধু পোলিশ গভর্নমেন্ট ছাড়াও আমাদের বাংলাদেশিদের যত পরিমাণ এখানে কোম্পানি আছে এবং কর্মক্ষেত্র আমরা যেটা তৈরি করেছি, এটাও যদি আমরা নিয়ে আসতে পারতাম সঠিক মতো, তাও প্রতি প্রতি বছর আপনার 1 থেকে 2 হাজার মানুষ পোল্যান্ডে আসতে পারতো শ্রমিক হিসেবে, মানে অনেক শুধু অনেক অনেক বাংলাদেশিদের বড় কাজ করার অনেক জন্য। বড় বাজার। কিন্তু এই ক্ষেত্রে মানে বেতন কিরকম পেতে পারে এই কাজগুলো? ধরেন আপনি রেস্টুরেন্টের কথাই বললাম, ওয়েল্ডিং কথা বললেন, বেতনটা কিরকম হবে জি। বা খরচ কিরকম হবে যেতে? এখানে আমি যদি বলি যে আমাদের এখানে বেতন প্লাস মনে করেন পোল্যান্ড, ইউরোপ তো আপনি মনে করেন এখানে প্রচুর ট্যাক্স দিতে হয় সরকারকে। একজন ওয়ার্কারের এখানে যদি মিনিমাম আমাদের এখানে আছে অলমোস্ট আপনার 900 ইউরো আপনার মিনিমাম স্যালারি, এবং আচ্ছা। এর সাথে আছে আপনার মনে আর করেন ওভারটাইম সহ 500। শুরু করে অনেক কিছু আছে, আমি বুঝতে পেরেছি। আমি একটু হ্যাঁ, হ্যাঁ। আমাকে আরেকজন আকরাম হোসেনের কাছ থেকে শুনতে হবে। আকরাম হোসেন, ওই জায়গাটা আপনি যেটা বললেন যে সেই সুযোগটা সরাসরি কি যিনি যাবেন তিনি অ্যাপ্লাই করবেন সরাসরি আপনাদের মাধ্যমে বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, না কিভাবে যাবে? ভিসার অ্যাপ্লিকেশনটা করবে কি করে, যে কাজের সুযোগগুলো রয়েছে? জি ভাই, বিষয় হচ্ছে যে আপনার লাস্টে যেমন আমরা 1 মার্চে বাংলাদেশে একটা সেমিনার করেছিলাম ধানমন্ডি কনভেনশন হলে। প্রায় আমাদের 650 স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট গুলো ওখানে একত্রিত হয়েছে, এবং বুলগেরিয়ার কিছু ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ এবং আপনার কোম্পানির হচ্ছে যে প্রতিনিধিরা ওখানে প্রেজেন্ট ছিল। তো ওনারা সবকিছু সুন্দরভাবে এক্সপ্লেইন করে দিয়েছে যে আমাদের দেখা যায় যে বাংলাদেশ থেকে যদি কোনো শ্রমিক, স্কিল ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কার কেউ যদি যেতে চায়, যেমন অনেকগুলো কনসালটেন্সি এখন কাজ করতেছে। এর মধ্যে আমার এয়াম গ্লোবাল ভিসা কনসালটেন্সি, আমরা দুবাইতে আছে আমাদের অফিস, ঢাকাতে আছে, মোহাম্মদপুরে, বনানীতে, চিটাগাং এবং পাবনাতে আপাতত এই 4টা ব্রাঞ্চ আছে। তো ওনারা যখন যোগাযোগ করবে, যোগাযোগের সময় ওনাদের হচ্ছে যে আগে সিভি, পাসপোর্টের বায়োমেট্রিক পেজ এবং কাজের যে উনি যে কাজে যেতে চায়, জাস্ট ফর সে কেউ যদি দেখা যায় যে টেইলরসে যেতে চায়, সুইম অপারেটর, তার হচ্ছে যে কাজের সে কি কি স্কিল কাজগুলো জানে সেটা সে ভিডিও 1 মিনিট 2 মিনিটস এর মাধ্যমে তুলে ধরবে। কেউ যদি জাস্ট ফর সে কনস্ট্রাকশন সেক্টরে যেতে চায়, কার্পেন্টার, ওয়েল্ডার, পেইন্টার, সো সেই কাজের কর্মস্থলের যে রানিং যেখানে কাজ করতেছে বাংলাদেশে, সেখানে একটা ফুটেজ কালেক্ট করবে, করে সেটা যখন আমাদের কাছে দিবে এবং তার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা ফার্স্টে হচ্ছে যে আমাদের কাছে দিয়ে আসলে আমরা যেমন আপনার নিউ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটাস্টেশন করি, প্লাস হচ্ছে বুলগেরিয়ান এম্বাসি থেকে অ্যাটাস্টেট করে কোম্পানির কাছে পাঠানোর পরে ওনারা সুন্দরভাবে সমস্ত ডকুমেন্টস দিয়ে সাবমিট করে দেয়। আফটার দ্যাট দেখা যায় যে 4 to 6 উইকস এর মধ্যেই ফাইনাল অ্যাপ্রুভালটা চলে আসে। আসার পর এবার ক্যান্ডিডেটের কাজ হচ্ছে যে কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট ধরে দেয় বুলগেরিয়ান এম্বাসিতে। আর আপনি অবগত জানেন যে বুলগেরিয়াতে এই মুহূর্তে কোনো ধরনের বাংলাদেশিদের ভিসা রিফিউজালের কোনো হিস্ট্রি এখনো নেই। 100 জন ক্যান্ডিডেট জমা দেওয়ার পরে 100 জনই ভিসা পাচ্ছে, কারণ ওরা বর্ডারটা ওপেন করে দিছে বাংলাদেশি মার্কেটের জন্য স্পেশালি। সো তখন সে ভিসা পেয়ে যাচ্ছে, ওখানে 2 to 3 উইকস ওয়েট করা লাগতেছে, আফটার দ্যাট ফ্লাই করে চলে যাচ্ছে। খুব ভালো, মানে এটা হচ্ছে খুব ভালো। বুলগেরিয়া এবং রোমানিয়াটাতে অনেক অবারিত পথ এবং পোল্যান্ডের জন্য অনেক অবারিত পথ বাংলাদেশের জন্য। আমাদের অনুষ্ঠান যারা শুনছেন তারা নিশ্চয়ই এই সুযোগগুলো গ্রহণ করার চেষ্টা করবেন।